নমস্কার। রাজনীতি ইতিহাসের একজন অধ্যাপক হিসেবে ফরাসি বিপ্লব নিয়ে আলোচনা করাটা আমার সবসময় খুব প্রিয়। আজ আমরা এই মাস্টার ক্লাসে দেখব ইতিহাসবিদদের দৃষ্টিভঙ্গি সময়ের সাথে সাথে কিভাবে বদলেছে আর এই যুগান্তকারী ঘটনাটির নেপথ্যে আসলে কি লুকিয়েছিল। চলুন সরাসরি শুরু করা যাক। শুরুতেই এই কথাটা শুনুন। সন্ত্রাস দ্রুত, কঠোর এবং অনমনীয় ন্যায়বিচার ছাড়া আর কিছুই নয়। এটি মূলত পুণ্য থেকেই উদ্ভূত। ম্যাক্সিমিলিয়ান রোবস্পিয়ারের এই বিখ্যাত উক্তিটা কিন্তু আমাদের সরাসরি ১৭৯৩ সালের সেই ভয়াবহ রক্তক্ষয়ী বাস্তবতায় দাঁড় করিয়ে দেয়, যা বিপ্লবের নামেই চালানো হয়েছিল। একটু গায়ে কাটা দেয়, তাই না? আর ঠিক এখান থেকে আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্নটা এসে পড়ে। আমরা আসলে কিভাবে এই অবর্ণনীয় ঘটনাগুলোর অর্থ বের করতে পারি? মানে ঐতিহাসিকরা কিভাবে এত বিপুল পরিমাণ চরম সহিংসতা আর সামাজিক অস্থিরতাকে যৌক্তিক রূপ দেওয়ার চেষ্টা করেন? ইতিহাস কি শুধুই ঘটে যাওয়া ঘটনার একটা তালিকা, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? ঠিক আছে, চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো একবার ছট করে দেখে নিই। আমরা ধাপে ধাপে কথা বলবো। ইতিহাসের দৃষ্টিকোণ, সন্ত্রাসের ব্যবচ্ছেদ, শ্রেণী সংগ্রাম বনাম ষড়যন্ত্র, বিপ্লবী পটভূমির বিস্তৃতি, রক্ষণশীলদের পাল্টা আঘাত এবং সবশেষে প্রজাতন্ত্রের পুনর্ভাবনা নিয়ে। প্রথম পর্ব, ইতিহাসের দৃষ্টিকোণ। একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে নেওয়া ভালো, ইতিহাস কিন্তু কোনো স্থির তথ্যভাণ্ডার নয়। সেরেনা বারবিয়েরির গবেষণা থেকে আমরা চমৎকার একটা ধারণা পাই। তিনি দেখিয়েছেন যে বিংশ শতাব্দীর প্রেজেন্টিজম, মানে এই বর্তমানমুখী চিন্তাধারা আর জাতীয়তাবাদ ফরাসি বিপ্লবের ইতিহাসকে কতটা গভীরভাবে বদলে দিয়েছে। এই ফিল্টারগুলো এতটাই বিপজ্জনক যে ইতিহাসবিদরা নিজেদের সময়ের রাজনৈতিক মতাদর্শ দিয়ে অতীতকে একদম ভিন্ন একটা রূপ দিয়ে ফেলতে পারেন। এবার আসি দ্বিতীয় পর্বে, সন্ত্রাসের ব্যবচ্ছেদ। চলুন থিওরি থেকে বেরিয়ে আমরা ১৭৯৩ সালের সেই ভয়ঙ্কর ঐতিহাসিক বাস্তবতায় একটু চোখ রাখি। ১৬,৫৯৪, সংখ্যাটা একবার ভাবুন তো। সন্ত্রাসের রাজত্বকালে বা রেইন অফ টেররের সময় পুরো ফ্রান্স জুড়ে ঠিক এতজন মানুষকে সরকারিভাবে গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, গিলোটিনকে তখন দ্রুত আর মানবিক শাস্তি হিসাবে ধরা হতো। বিনা বিচারে আরও যে কত মানুষ মারা গিয়েছিল তার তো কোনো সঠিক হিসাবই নেই। আজকের এই দার্শনিক বিতর্কের মূলে রয়েছে এই রক্তক্ষয়ী বাস্তবতায়। আর একটা ব্যাপার খুব স্পষ্ট, এই বিপুল বিশৃঙ্খলা কিন্তু এমনি বা কোনো একটা নির্দিষ্ট কারণে ঘটেনি। এর পেছনে ছিল রুসোর মতো দার্শনিকদের জ্ঞানদীপ্তির চিন্তাধারার বিকৃতি, অস্ট্রো-প্রুশিয়ানদের মতো বিদেশি শক্তির আক্রমণ, জঙ্গি সাংকুলতদের তীব্র জনতাদি, আর সেই সাথে চরম ধর্মীয় উত্থানপতন। মানে সব দিক থেকে আসে একটা প্রবল চাপের সম্মিলিত ফল ছিল এই সন্ত্রাস। তৃতীয় পর্ব, শ্রেণী সংগ্রাম নাকি ষড়যন্ত্র। আমরা কিন্তু এখন বিংশ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে বড় একটা বিতর্কে ঢুকে পড়ছি। চলুন কোনো পক্ষ না নিয়ে একেবারে নিরপেক্ষভাবে তথ্যগুলো একটু বিশ্লেষণ করে দেখি। এই ঐতিহাসিক চিন্তাধারার বিবর্তনটা খেয়াল করুন, বেশ চমকপ্রদ। ১৯২০-র দশকে ইতিহাসবিদ লেফেভর গ্রামীণ কৃষকদের ভূমিকার উপর জোর দিলেন। এরপর ৫০-এর দশকে সোবুল নজর ঘোরালেন শহরি শ্রমিক শ্রেণীর দিকে। কিন্তু ৭০-এর দশকে এসে ফুরেট পুরো বিষয়টাকে একটা ষড়যন্ত্র আর উন্মত্ত জনতার অযৌক্তিকতার কাঠামোতে ফেলে ব্যাখ্যা করার চেষ্টা করলেন। তো আসল বিষয়টা কি দাঁড়ালো? ১৯৫০-এর দশকে কমিউনিজম নিয়ে যে একটা রেড স্কেয়ার বা চরম আতঙ্ক তৈরি হয়েছিল, আর ৬০-এর দশকের রাজনৈতিক বিক্ষোভগুলো, এগুলো ডানপন্থী ইতিহাসবিদদের গভীরভাবে প্রভাবিত করেছিল। তারা মার্ক্সবাদী শ্রেণী সংগ্রামের ধারণাকে সরিয়ে দিয়ে বিপ্লবকে স্রেফ উন্মত্ত জনতার অযৌক্তিকতা, বিভ্রান্তি এবং আদিম শিকারী প্রবৃত্তির ফল হিসাবে তুলে ধরেন। চতুর্থ পর্ব, বিপ্লবী পটভূমির সম্প্রসারণ। চলুন এবার আমরা প্রেক্ষাপটটা একটু বড় করি। মানবাধিকারের এই সংগ্রামটা শুধু প্যারিসের রাস্তাতেই কিন্তু থেমে থাকেনি। বিশ্বব্যাপী আটলান্টিক বিপ্লবের প্রেক্ষাপটে এটা কিভাবে ছড়িয়ে পড়েছিল সেটাই আসল ব্যাপার। হাইতিয়ান বিপ্লবে দাসপ্রথার বিরুদ্ধে তুসন লোভারটিউরের লড়াই, সেন্ট ডোমিঙ্গোয়ের মুক্তি আর সমানাধিকারের জন্য থার্ড এস্টেটের নারীদের সেই যুগান্তকারী আবেদন, এগুলো সবই ছিল মানবাধিকার প্রতিষ্ঠার এক বৃহত্তর যুদ্ধের অপরিহার্য অংশ। পঞ্চম পর্ব, রক্ষণশীলদের পাল্টা আঘাত। আমরা জানি প্রতিটা বড় সামাজিক পরিবর্তনের পরেই একটা পাল্টা প্রতিক্রিয়া আসে।
ঐতিহাসিক ভিয়েনা কংগ্রেসে ম্যাটানিক এবং ওয়েলিংটনের মতো রক্ষণশীল নেতারা বসে ইউরোপের ভাগ্যটাই নতুন করে নির্ধারণ করছিলেন। 1814 থেকে 1815 সালের এই জমায়েতের একটাই বড় লক্ষ্য ছিল বুর্জোয়াদের এই সামাজিক বিপ্লবটাকে যে কোনো মূল্যে দমন করে ইউরোপে আবার সেই পুরনো রক্ষণশীল শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনা। 1800 পরের ভৌগোলিক পরিস্থিতিটা লক্ষ্য করলে বুঝতে পারবেন অস্ট্রিয়া, প্রুশিয়া আর রাশিয়ার মতো পরাশক্তিগুলো ফ্রান্সকে রাজনৈতিকভাবে কিভাবে অবরুদ্ধ করে ফেলেছিল। এর উদ্দেশ্য খুব পরিষ্কার ছিল, ফরাসি বিপ্লবের আগুন যেন কোনোভাবেই ইউরোপের অন্য দেশগুলোতে ছড়াতে না পারে। বিপ্লবকে আটকে ফেলার একদম নিখুঁত একটা পরিকল্পনা। ষষ্ঠ এবং চূড়ান্ত পর্ব, প্রজাতন্ত্রের পুনর্ভাবনা। এত সব তত্ত্ব আর ব্যাখ্যার পর আজকে আমরা এই যুগটাকে কিভাবে দেখব? ইতিহাসবিদ মিশেল ফোফল খুব সুন্দর একটা কথা বলেছেন। তিনি আমাদের বলছেন, অতীত ইতিহাসবিদদের রাজনৈতিক আদর্শের বোঝাগুলো আমাদের ছেড়ে ফেলতে হবে। অতীতের মানুষদের প্রকৃত প্রয়োজনটা বুঝতে হলে ওই হয় এটা নয় ওটা এমন সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে পুরো রাজনৈতিক প্রক্রিয়াটাকে একেবারে নতুন করে আবিষ্কার করতে হবে আমাদের। আর তাই আজকের এই মাস্টার ক্লাস শেষ করার আগে আপনাদের জন্য আমার একটা চূড়ান্ত প্রশ্ন থাকছে। আমরা তো দেখলাম কিভাবে এক এক যুগের ইতিহাসবিদরা নিজেদের সময়ের উদ্বেগ অনুযায়ী ইতিহাসকে দেখেছেন। তাহলে ভবিষ্যতের আধুনিক রাজনৈতিক আর সামাজিক চাপগুলোর কারণে পরবর্তী প্রজন্মের ইতিহাসবিদরা এই ফরাসি বিপ্লবের ইতিহাসকে কিভাবে নতুন করে লিখবে বলে আপনাদের মনে হয়? এই চিন্তার খোরাকটা নিয়েই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।